বাংলাদেশের ইলফিশ গোলাম মাওলা রনি। আবারও গোলাম মাওলা রনিকে নিয়ে আরেকটি ভিডিও বানাচ্ছি। ইলফিশ সম্ভবত সাগরের উপকূলীয় এলাকাগুলোতে থাকে, অর্থাৎ সাগরের সাথে সংলগ্ন লেগ জাতীয় এলাকাগুলোতে থাকে। বাংলাদেশের যে আফ্রিকান মাগুর বলে, আফ্রিকান মাগুরের মতোই গায়ের রং কালো, মাথা ওরকম মোটা আর একটু লম্বা, বা শিং মাছের মতো, কিন্তু শিং মাছের থেকে কি আর একটু মোটা তাজা হয়। এদের বৈশিষ্ট্য হলো দেখতে মাছের মতো, কিন্তু এটা ধরলে বিদ্যুৎ উৎপাদন হয়। কোনো শিকারী যখন এদের উপর আক্রমণ করে তখন এদের গায়েতে প্রচণ্ড শক্তিশালী বিদ্যুৎ বিস্ফোরিত হয়, যার জন্য সেখান থেকে সে রেহাই পায়, নিজেকে রক্ষা করে। বাংলাদেশের এ ধরনের একটি জনঅরণ্যে ঘুরে বেড়াচ্ছেন একজন মানুষ, যিনি ইলফিশের মতোই পিচ্ছিল, আকৃতিটাও ঠিক ওই রকমেরই বলা চলে, এবং খুব কৌশলী, অত্যন্ত আত্ম অহংকারী, ব্যক্তিত্ব সম্পন্ন বলে মনে হয় না। সম্মানবোধ কতটুকুন আছে সেটা নিয়েও প্রশ্ন আছে, যেহেতু এর আগে চিটাগাংয়ের একটি মেয়েকে নিয়ে যে স্ক্যান্ডাল ব্যাপকভাবে সরাসরি, তারপরেও তিনি অন্তরালে সরে যাননি, নিজেকে সামনে রাখার দুর্দান্তভাবে চেষ্টা করে যাচ্ছেন। প্রচুর ভিডিও তৈরি করেন এবং ভিডিও কথার উপরে ভিত্তি করেই ওনার দাম্ভিকতা, ওনার যে মনের যে চরিতার্থ বাসনা, সেটা সম্বন্ধে কিছুর ধারণা পাওয়া যায়। বিগত স্বৈরশাসকের সময় যদিও উনি আওয়ামী লীগের ছিলেন, পরবর্তীতে বিএনপি এসে নমিনেশন নিয়ে হেরে যান, তবে এবার নমিনেশন পায়নি, কারণ ওনার চরিত্র ধরা খুব কঠিন। উনি এমন একটি দুশ্চরিত্রবান মানুষ যে মুখে বলেন একটা, ভিতরে পোষণ করেন একটা, ভিতরে পোষণ করেন কোনটা সেটা তার বিবেককে জানতে দেন না। নাভির বুদ্ধি মুখে নাই, মুখের যে কথা মাথায় নাই। একেবারে চরিত্রহীন বলতে শুধু ওই নারীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়াতই না, কথাবার্তার দিক দিয়ে, চালচলনে, নিজের ব্যক্তি বিহেভিয়ার, এগুলোও কিন্তু চরিত্রের ভিতরেই পড়ে। বাটপারি, চুরি, সিটারি, এগুলো কিন্তু চরিত্রের ভিতরেই পড়ে। তো ওনার যে কি চরিত্র, এটা ধরা খুব কঠিন। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় উনি কিন্তু বহু জায়গায় ভিডিওতে বলেছেন সেন্ট মার্টিন ডক্টর ইউনূস আমেরিকাকে দিয়ে দিয়েছে। অর্থাৎ গুজব রটানোর জন্য অত্যন্ত প্রখরদীপ্ত একজন মানুষ এই গোলাম মাওলা রনি। এই গোলাম মাওলা রনির সাম্প্রতিক কয়েকটি ভিডিও নিয়ে আমি কথা বলছি। উনি অত্যন্ত চতুর্দর্শীর সাথে ব্যক্ত করেছেন যে বিগত আওয়ামী লীগের 15 বছরই, ওনার আওয়ামী লীগ থেকে বের হওয়ার পরেও আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা এমপি মন্ত্রীদের সাথে ধরম মহরম ছিল, এবং সচিবদের সাথে অত্যন্ত অন্তরঙ্গ আন্তরিকতা বজায় ছিল ওনার সাথে। উনি যে কোনো ধরনের চাকরি থেকে শুরু করে লোন, প্লট পাওয়া, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে উনি নিজে তদবির করতেন। আবার যাদের কাছে তদবির করতেন তারা খুব সমীহ করে ওনার তদবিরকে রিসিভ করতেন, ডেলিভারি দিতেন। এমনকি উনি বলেওছেন যে র্যাবের তৎকালীন দুর্ধর্ষ খুনি কর্মকর্তা মেজর জেনারেল আহসান সাহেবের সাথে ওনার অত্যন্ত ধরম মহরম ছিল, এবং উনি নিজে সেই জিয়াউল হাসানের অফিসে গেছেন। অফিসে গিয়ে জিয়াউল হাসান দেখছেন যে কম্পিউটার টিপছেন, তখন রনি ঠিক এইভাবেই বলছেন উনি যে শুনছে যে কী করো, কম্পিউটারে কি দেখো। তখন জিয়া হাসান ওনাকে বলছেন নির্বিঘ্নে কম খরচে কোন দেশে রিমাস্টেড হওয়া যায়, সেকেন্ড হোম বানাইতে চাই। এই যে কথাটা বলছেন, জিয়াউল হাসানের সাথে তার কতটা আন্তরিকতা, বন্ধুত্ব সুলভ সরচন বা গুরু শিষ্যর মতো সম্পর্ক না হলে তিনি এত অবলীলায় এটা কি স্বীকার করতেন? গোলাম মাওলা রনিকে তার যে শুনলো আর উনি ওই কথাটাই বলে দিলেন, ওই উত্তরটাই দিলেন,
অন্য কেউ হলে তো উনি কম্পিউটারের ওখান থেকে বের হয়ে অন্য অপশনে গিয়ে নিজের অফিসের কাজকর্মের ভিতরকার সেইটাই বলতেন, কিন্তু তা না, গোলাম মওলা রনিকে উনি বলছেন সেকেন্ড হোম তৈরি কত সহজে কোন দেশে যাওয়া যায় সেটা দেখছেন। অর্থাৎ এই জঘন্যতম খুনিদের সাথেও গোলাম মওলা রনির অনেক যোগাযোগ ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সময় উনি কাউকে কিছু বলতে পারেননি, এটা ওনার আফসোস। ওনার ভিতরকার যে অভিব্যক্তি, তিনি দেশের বিএনপির যত শক্তিশালী মন্ত্রী এমপি থেকে শুরু করে আওয়ামী লীগের এবং বড় বড় সচিবদের থেকে শুরু করে বর্তমান রাষ্ট্রপতি সুপ্পু শাহাবুদ্দিন সাহেবের সাথেও তার অত্যন্ত ঘনিষ্ঠতা রয়ে গেছে। একজন মানুষ কিভাবে এইটা পারেন, এবং তিনি ইনিয়ে বিনিয়ে একটি জায়গায় উপনীত হন, সেটা হলো আওয়ামী লীগের প্রতি তার যে দুর্বলতা, মনোভাবাপন্নতা, এটা প্রকাশ করেন। আওয়ামী লীগ সরকার দেশ ত্যাগের পর যে কয়জন, মাসুদ কামাল বলেন, এমআই খান বলেন, বা অন্য দু একজন যারা যেটুকু চেষ্টা করুক না কেন, তার থেকে অত্যন্ত চতুরতার সাথে যিনি আওয়ামী লীগকে দেশে জিয়ে রেখেছেন এবং তাদেরকে পুনর্গঠন, পুনর্নির্বাসন, পুনরুজ্জীবিতকরণ যাই বলেন না কেন, এর নেপথ্যে মহানায়কের মতো একটি লোকই কাজ করেছে, সেটা হলো গোলাম মওলা রনি। তার এই দ্বিচারিতা ভূমিকা সবাইকে বিভ্রান্ত না করলে অত্যন্ত চতুর্মুখী বুদ্ধিদীপ্ত মানুষজন ঠিকই ধরতে পারেন উনি কথার কৌশলে, কথার মারপ্যাচের ভিতর দিয়ে আওয়ামী লীগকে কীভাবে সংগঠন পুনর্গঠন করার চেষ্টা করেছেন। ভারতে শেখ হাসিনা কী বলবেন, কী করছেন, সবার আগে উনি এদেশে সেটা সাধারণ আওয়ামী লীগের কাছে পৌঁছে দিতেন। আওয়ামী লীগ কীভাবে সংগঠিত হবে, কিভাবে মিছিল মিটিং তৈরি করবে, কিভাবে তাদের অবস্থানকে জানান দিবে, সমস্ত কৌশল অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে উনি কর্মীদেরকে সেই তথ্য সরবরাহ করে থাকেন এবং এখনও করছেন। বাংলাদেশে যদি আবার কোনো ক্রাইসিস হয় এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, তার পিছনে মাস্টার মাইন্ড বা প্লে মেকার হিসাবে যে একজন মানসিক কাজ করছে বা দায়ী, সেটা হলো গোলাম মওলা রনি। আপনারা যদি লক্ষ্য করে থাকেন তার কথা বলার যে কৌশল, তিনি সবাইকে হাতে রেখে কথা বলেন, সবাইকে মর্যাদা দিয়ে, এমন কেউ নেই দুর্ধর্ষ যে সন্ত্রাসী তিনি তার সাথে কথা বললেও বলেন যে তার সাথে তার খুব গভীর সম্পর্ক রয়েছেন। উনি শফিকুর রহমান সাহেবের কথা বলেন, সম্পর্ক রয়েছেন। মাসুদ, শামীম ওসমানদের তো অনেক আগেই কথা বলেছি, সেটা বলেন আমাদের বর্তমান সরকারের আব্বাস, মির্জা আব্বাসের থেকে শুরু করে ফখরুল সাহেবের থেকে শুরু করে এমন কেউ নাই যে তার সাথে কোনো আন্তরিকতা বা দহরম মহরম নাই। এই যে সমষ্টিগতভাবে সবার সাথে আন্তরিকতা রেখে আবার একটি দলের পুরা রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করে যাচ্ছেন, এই কৌশলীটা, মানে তিনি রাষ্ট্রপতি না হয়েই রাষ্ট্রপতি, সরকার প্রধান না হয়েও সরকার প্রধান, সচিবালয়ে না থেকেও তিনি মন্ত্রিসভার প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্য সচিব, সংসদের কোনো ভূমিকায় না থেকে তিনি পুরা সাংসদদের গুরু উপদেষ্টা হিসাবে নিজেকে অবতীর্ণ করেছেন। এমন একটি ভাব তার ভিতরে যে রাষ্ট্রের সমস্ত কল কাঠি কবজা সে জানে এবং সে সেটাকে হ্যান্ডেলিং করাবার চেষ্টা করে, এবং তার করায়ত্তের ভিতরে সব কিছুই হয় তার ইশারায়, এবং তিনি কথা বলে থাকেন। এই যে একটি স্বৈরতান্ত্রিক মনোভাব তার ভিতরে, তিনি ভয়ঙ্কর কিছু কথা বলেছেন, বিগত সরকারের চাকরির জন্য সুপারিশ করেছেন, দেন দরবার করেছেন অনেকের সাথে, অনেকের অফিসে তিনি খুব সহজে, ঢাকা ভার্সিটির একেবারে ভাইস চ্যান্সেলরের অফিস থেকে, কার্যালয় থেকে শুরু করে যে কোনো জায়গায় তিনি নির্বিঘ্নে তার বিচরণ অব্যাহত রেখেছেন। একজন মানুষ কিভাবে, কেন এতটা প্রায়োরিটি পায়, এর পিছনের শক্তি কি ভেবে দেখা প্রয়োজন। তিনি ব্রিফকেসের ব্যবসা করেন, টাকা লেনদেন, এই দপ্তর থেকে এ দপ্তর, ও দপ্তর থেকে ও দপ্তর, এই যে সুপারিশ বাণিজ্য, তিনি বড় ধরনের সুপারিশ বাণিজ্যে ভিতরে আছেন, নাকি নিজেই একটি ডিপ স্টেট তৈরি করেছেন যার মাধ্যমে পুরো রাষ্ট্রযন্ত্রকে
তিনি ক্ষমতায় রাখতে সক্ষম। রাষ্ট্রের যত গুম খুন, যেহেতু মেজর জেনারেল জিয়াউল হাসানের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠতার কথা বলে থাকেন, তার মানে গুম খুন, কাকে হত্যা করবে, ক্লিন মিশনের যে জায়গাগুলো, যে টার্গেটগুলো নিঃশেষ করে দেওয়া হয়েছে, এর পিছনেও তার হাত ছিল কিনা। অর্থনৈতিক বাংলাদেশ ব্যাংক থেকে উনি বাংলাদেশ ব্যাংকের সদ্যপ্রয়াত গভর্নর, প্রয়াত বলছি, সদ্য বিদায়কৃত গভর্নরকে নিয়েও, মনসুর সাহেবকে নিয়েও বলেছেন যে তার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, অর্থাৎ এর আগে যারা ছিল তাদের সাথেও ছিল। এই যে অর্থনৈতিক লেনদেন, বড় ধরনের কাউকে বড় কোটি কোটি টাকা লেন দিয়া, ঋণ খিলাপিদের দেন দরবার করে দিয়ে তাদেরকে উজ্জীবিত করা, এবং বাংলাদেশের একেবারে শীর্ষে থাকা ব্যক্তিদের মাথার ভিতরে ওনার একটি ছায়া ঢুকিয়ে দিয়ে এমনভাবে যে উনি সব কর্মের কর্মকর্তা, উনি সব কাজের কাজী, উনি সর্ববিষয়ে পারঙ্গম, পারদর্শী, এবং সর্ববিষয়ে ওনার দক্ষতা প্রকাশ করে এমনভাবে রাষ্ট্রকে উনি গিলে ধরে আছেন যে উনি ছাড়া বাংলাদেশ বলতে আর কিছু বোঝায় নেই। উনি কার লবিস্ট হিসাবে কাজ করছেন? ভারতের লবিস্ট হিসাবে কাজ করছেন? বাইরের কোনো এজেন্ট হিসাবে লবিং করছেন? কোন জায়গায় আছেন উনি, কোথার থেকে? কিন্তু ওনার কথার ভিতরে অন্তত এটুকু পরিষ্কার হয়ে আছেন যে বাংলাদেশে যদি ইত্যবসরে আমলীগের যে অগ্রসরতা হয়েছে এবং ভবিষ্যৎ আমলীগের যে কর্মধারা রূপায়ণ হবে এদেশে, ওনার হাত ধরেই হবে। এবং উনি তার অনেকটা কর্ম প্ল্যানিং, অর্থাৎ পরিকল্পনা, উনি আমলীগের ভিতরে ধীরে ধীরে হোমিও ওষুধের মতো উনি সিরাকে সাপ্লাই দিচ্ছেন, ইস্টাবলিশ করার তৈরি করছেন, এবং ছায়া শক্তির মতো, ডিপ স্টেটের মতো আমলীগের একটি ডিপ পাওয়ারফুল ম্যান হিসাবে তিনি নিজেকে হাইলাইটস করে সামনে আনার চেষ্টা করছেন। হয়তো কখনো আমলীগ ভারত থেকে বা হাসিনাকে ওনার উপরেই দায়িত্বটি দিতে পারেন, এইভাবে যে অন্তত উনি আমলীগকে বাংলাদেশে এমনভাবে একটি পর্যায়ে নিয়ে আসুক যার উপরে ভিত্তি করে ভারত থেকে খুব দ্রুত আমলীগের নির্বাসিত কর্মকর্তারা, নেতারা এদেশে আবার ঢুকে পড়তে পারেন। এই যে ইলফিশ গোলাম মওলা রনি, একে যে কোনোভাবেই হোক আইনের দৃষ্টিতে রাখা উচিত। তার কর্মকাণ্ড, তার চলাফেরার গতিবিধি, চলাফেরার পরিধি, তার ফোনের দূরত্ব, সেটারও একটি যে পরিবেষ্টন সে তৈরি করেছে, কোথায় কিভাবে সম্ভব করছেন এবং কার সাথে যোগাযোগ মেনটেন করে তিনি এইসব তথ্যপত্রগুলো দিচ্ছেন, এবং কেন তার জন্য সকল দরজা খোলা, কেন তার জন্য সকল সচিবালয়, মন্ত্রণালয়, কার্যালয়, অফিস আদালত, সমস্ত জায়গা তার জন্য একেবারে ওপেন করে রাখা হয়েছে। এই ব্যক্তিটি কোন লাইনে কিসের হয়ে কাজ করছে, অন্তত বাংলাদেশের যারা নীতি নির্ধারণী ফর্মে আসছেন, যারা সুশীল সমাজের সর্বোচ্চে খেয়াল রাখছেন, দেশকে ভালোবেসে চাচ্ছেন, দেশটি একটি নাগরিকদের অধিকার সমবন্টন, আইনের শাসন, অর্থনৈতিক ভারসাম্য, সামাজিক অবস্থার ভারসাম্য, মানুষের কণ্ঠ অধিকার, মানুষের চিন্তাভাবনার অধিকার, কৌশলিক অধিকার, মানুষের দাবি দাওয়া নিয়ে স্বয়ংসম্পূর্ণভাবে প্রতিটি মানুষ রাষ্ট্রের সুনাগরিক হয়ে প্রতিষ্ঠিত হোক। এদের ভিতরে এই যে প্রভু মনোভাবাপন্ন কিছু মানুষ আছে, যারা নিজেরাই মনে করে বাংলাদেশ বলতে আমাদের চিন্তাভাবনা, আমাদের কর্মকাণ্ড, বাংলাদেশ বলতে আমরা যা বুঝি, আমরা যা করব, বাংলাদেশ বলতে শুধু আমাদের চূড়ান্ত সিদ্ধান্তই চূড়ান্ত রূপে প্রতিষ্ঠিত হবে, প্রতিফলন হবে, বা মানুষকে মনুষ্যত্বের দায়বদ্ধতা থেকে মুক্তি দিয়ে কৃতদাসের মতো করে শ্রমিক লেভেলে নিয়ে তাদেরকে জনসাধারণ হিসাবেই সবসময় পরিগণিত, পরিপঠিত হয়ে আসবে। জনগণ যেন কখনো নাগরিক হয়ে না ওঠে, জনগণ যেন কখনো রাষ্ট্রের ক্ষমতার অংশীদারিত্ব হয়ে না ওঠে, জনগণ যেন কখনো এই যে হায়ার যে কমান্ড লেভেল, তাদের চিন্তাভাবনা, তাদের মনোবাসনার ধারে কাছে না ঘেঁষতে পারে, অনেক দূরত্ব সৃষ্টির
এই যে অপচেষ্টা চলছে যে কয়েকজন মানুষের ভিতরে, তার ভিতরে আপনারা যদি অত্যন্ত তীক্ষ্ণভাবে খেয়াল করেন, গোলাম মাওলা রনি একজন, এবং তিনি চাচ্ছেন ওই ধরনেরই মনোভাবাপন্ন আরও কিছু মানুষ যেন তার পাশে থাকে, এবং সেই ধরনের একটি কমিউনিটি বা ঢাকা ক্লাব বলেন বা বর্তমান মন্ত্রিসভায় যে কোটিপতিদের আড্ডা মেলা, শিল্পপতিদের যে মহোৎসবের জায়গা একটি বাংলাদেশ, যেন তাদের একটি কলকারখানা, জনগণ যেন পুরাই তাদের শ্রমিক লেভেলের মানুষ, তারা উৎপাদন করবে, খেটে খাবে, আর মিশরের পিরামিডের মতো পাথর কাঁধে বাঁধিয়ে ঠেলে তাদের পায়ের জুতাকে আরও উপরে এগিয়ে নিয়ে দেবে। এই যে চিন্তা ভাবনা করবার মানুষগুলো, এদেরকে চিহ্নিত করে রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড থেকে এদেরকে দূরিয়ে সরিয়ে রাখতে হবে। যে কোনো অফিস উন্মুক্ত করে, যে কোনো সংস্থা, সেনা সংস্থার মতো জায়গা, র্যাবের কার্যালয় থেকে মতো করে জায়গা, যেসব সেন্সিটিভ জায়গাগুলো, এরা কিভাবে অবাধে চলাফেরা করে, যাতায়াত করে, এদের কাছে কোন শক্তি আছে, এই শক্তিগুলো উন্মোচন করে দিয়ে তাদের হাত থেকে বাংলাদেশকে অন্তত রেহাই দিতে হবে, বাংলাদেশকে পরিত্রাণ দিতে হবে। নাইলে এই সব ভয়ঙ্কর ইলফিশরা আস্তে আস্তে এমন দানবে পরিণত হবে যে যে কোনো সরকারই এদের হাতে ব্ল্যাকমেইল হয়ে পড়ে থাকবে। যে কোনো সংস্থা, যে কোনো ব্যক্তি, যাই বলেন না কেন, সব এদের হাতে ব্ল্যাকমেইল এমনভাবে আবদ্ধ হয়ে পড়বে যে এদের হাত থেকে রেহাই পাওয়ার আর কোনো পরিত্রাণ নেই। অতএব গোলাম মাওলা রনি গংদেরকে এখনই থামাইতে হবে, এবং সেটা অত্যন্ত দক্ষতার সাথে, নইলে বাংলাদেশ আর এক ধরনের ক্রাইসিস থিওরির জন্য এই গুরুরাই যথেষ্ট হয়ে দাঁড়াবে। আসসালামু আলাইকুম।